নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প টক্সিক সম্পর্ক। প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো টক্সিক সম্পর্ক। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। অবশ্যই যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বলছি, আকাশের মুখ তো বড্ড ভার, মেঘ করেছে, বৃষ্টি আজ বোধহয় হবেই। তা হবে না? ফাল্গুন চৈত্র মাস চলছে, বৃষ্টি হবে না? যত সব উল্টো পাল্টা কথা। অমিতের মুখে কথাটা শোনার সাথে সাথেই সায়ন্তীর মুখটা কালো হয়ে যায়। লোকটা সব সময় সোজা কথাকেও বাঁকা ভাবে ধরে উত্তর দেয়। পোশাক পরে তৈরি হচ্ছে অমিত, একটু পরে বেরিয়ে যাবে। সায়ন্তী এক কাপ গরম চা এনে বলে, তোমার চাটা রইল, খেয়ে নাও। এক চুমুক চা খেয়ে থুথু করে ফেলে দেয় অমিত। ছি, কি বানিয়েছো? আমি তো গ্রিন টিটাই করে আনলাম। এই মুখে দেওয়া যায়? সবসময় বলেছি চিনি একটু কম দেবে। এক গাদা চিনি দিয়ে একই চা সায়ন্তী নিজেও খেলো, তাতে এতটুকু চিনি বেশি বলে ওর মনে হলো না। অমিত বিয়ের পর থেকে এমনই করে। বিয়ের আগে সায়ন্তীর হাতের এক কাপ চা খাওয়ার জন্য উঠে পড়ে থাকতো। আজকাল সায়ন্তীর হাতের চাটাও সহ্য হয় না ওর। অমিত বেরিয়ে যাবে এমন সময় সায়ন্তী বলে, বেরোচ্ছ? বলছি, আকাশের মুখটা ভার, তোমার কি আজ না বেরোলেই নয়? বাজে কথা রাখো। ঘরে বসে কি করবো তোমার মতো? হ্যাঁ? সায়ন্তীর মুখটা আবার কালো হয়ে যায়। শোনো, যে কাগজগুলো দিয়ে গেছি সব কটা ঠিকঠাক লিখে রেখো। আগামীকালে কিন্তু ওটা আমায় জমা দিতে হবে। সায়ন্তীর ইচ্ছে করে প্রতিবাদ করতে, বলতে, পারবো না, তোমার কাজ তুমি করো, আমায় দিয়ে করিয়ে নাও কেন? ঘাড় নেড়ে বলল, ঠিক আছে, করে রাখবো। দেখো, গতকালকের মতো ওই রাত জেগে কাজ কিন্তু আমার একদম ভালো লাগে না। সারাদিন খেটে খুটে আসি, কার জন্য আসি এই সংসারে? তোমার জন্যই তো। তা রাত হলে তুমি যদি আমার কাছে একটু না বসো, একটু কথা না বলো। কথা বলতে বলতে অমিতের হাত চলে গেছে সায়ন্তীর পিঠের কাছে। সায়ন্তী ওর হাতটা সরিয়ে দিয়ে বলে, যাও, আমারও কাজ করার আছে। বাবা, দিমাগ। কথা বলে নিজের শার্টটাকে টেনে ঠিক করে গাড়ির চাবিটা শোকেসের ওপর থেকে নিয়ে এক কথায় দৌড়েই বেরিয়ে গেল অমিত। সায়ন্তী জানে গাড়ির সামনে মালবিকা অপেক্ষা করছে। এই ফ্ল্যাটের ওপরের বারান্দা থেকে সবটাই স্পষ্ট দেখতে পাওয়া যায়। মালবিকা অমিতের কলেজ ফ্রেন্ড, একই সাথে ওরা কলেজ কমপ্লিট করেছে। চাকরি সূত্রেও দুইজনের দেখা হয়েছে। মালবিকা গৃহবধূ প্লাস অফিসের একজন কর্মরত লেডি। অমিতের কাছে মালবিকার যথেষ্ট মূল্য আছে। সব সময় সায়ন্তীকে তুলনা করে কথা বলে, সবার সামনে ছোট করে, আর খোঁটা দিতে তো অমিতের ঠোঁটে এতটুকু বাঁধে না। আজ ওদের অফিসেরই কার যেন একটা বউ ভাতের পার্টি আছে। সায়ন্তীর নিমন্ত্রণ ছিল, শরীর ভালো লাগছে না বলে সে যায়নি। অথচ অমিতের যাবতীয় ফাইলপত্রের কাজ সায়ন্তী কম্পিউটারে টাইপ করে নিজেই শেষ করে রাখে। প্রিন্ট আউটটাও বার করে রেখে দেয়।
অমিত এসে শুধু নিচে একটা সাইন করে, তারপর প্রজেক্ট ফাইল জমা দিয়ে দেয়। রাত 11টা নাগাদ সায়ন্তীর চোখটা প্রায় লেগে এসেছে। বিয়ে হয়েছে আজ বছর 5 হতে আসলো, এখনো পর্যন্ত সন্তানাদি ওদের হয়নি। এই ফ্ল্যাটে স্বামী স্ত্রী একা। বিয়ের পর প্রথমবার যখন পা রেখেছিল তখন সবকিছু স্বপ্নের মতো লেগেছিল সায়ন্তীর কাছে। অমিত সায়ন্তীর থেকে বয়সে প্রায় বছর 10 বড়। ওর সাথে পরিচয় প্রাইভেট টিউটর রূপে। ওর বাড়ি পড়াতে যেত। তখন সায়ন্তীর বয়স কত হবে, এই 18 কি 19। ওর বিয়ে পাশের সম্পূর্ণ দায়িত্বটা ঘাড়ে নিয়েছিল অমিত। বিয়ে পাশ করেছিল দুর্দান্তভাবে। ইচ্ছে ছিল সায়ন্তীর আরো পড়াশোনা করা, কিন্তু অমিত বলল, দেখুন বাবা, আমাকে এই মুহূর্তে বিয়েটা সেরে ফেলতে হবে, পরে আর বিয়ে করার সময় পাবো না। আমার এত কাজের চাপ মাথায়, আপনি বুঝতে পারছেন না। প্রচুর লেখা, ফাইল টাইল জমা দিতে হবে। তখন এই পুরুত ঠাকুরের মন্ত্র পড়ে বিয়ে করার টাইম কোথায়? সায়ন্তীর বাবা হেসে বলেছিলেন, তাহলে এক কাজ করো, মন্দিরে গিয়ে 7 পাক ঘুরিয়ে নাও। এতে তোমারও সময় বাঁচে আর আমারও খরচ বাঁচে। ফালতু লোক খাইয়ে কি লাভ? বরং সেই টাকাটা মেয়ের নামে ফিক্সড ডিপোজিট করে দেবো, মেয়ের ভবিষ্যতে কাজে লাগবে। অমিত চট করে বলেছিল, না না বাবা, ওইভাবে বিয়ে করে আমার পোষাবে না, আমি গোত্রে তুলে বিয়ে করব। কথাটা ভাবতে গেলে এখনো হাসি পায় সায়ন্তীর। কাজ করতে করতে মাঝে মাঝেই আনমনা হয়ে যায় সে। বিয়েটা হলো মোটামুটি ভাবে। তারপরে ফ্ল্যাটে চলে এলো অমিতের। স্বপ্নমধুর সেই দিনগুলোতে সায়ন্তী নিজের পড়াশোনার কথা ভুলেই গিয়েছিল। এইভাবে একটা বছর কাটে। বছর যখন 2 পা দেবে ওদের সম্পর্ক, অর্থাৎ বিবাহিত সম্পর্ক, তখন হঠাৎ একদিন দেখা হয়ে যায় কমলিকার সঙ্গে। কমলিকার বাচ্চা ছেলেটা ওর হাত ধরে হাঁটছে। বছর 3 ছেলে। কমলিকা মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করেছিল। মাধ্যমিকের পর ও অন্য স্কুলে ভর্তি হয়, তাই সায়ন্তীর সাথে পরিচয় ছিল না। সায়ন্তী না? চেনা চেনা লাগছে। কমলিকা চিনতে পারলি তাহলে? উমা, এটা কে? এটা আর কে, আমার বাপন, খুব দুষ্টু। এটা একটা মাসি হয়, প্রণাম করো। বছর 2-3 ছেলের হাতে প্রণাম নেওয়াটা শোভনীয় নয় বলে তাকে কোলে তুলে নিয়েছিল সায়ন্তী। কি একটা দোকানে কেনাকাটা করার জন্য একাই গিয়েছিল সেই দিন। না না, তোমার আর প্রণাম করতে হবে না, দেখি বলে ছেলের গালে একটা চুমু খেয়েছিল। তারপর সামনেই একটা চকলেটের দোকান থেকে চকলেটের সেট কিনে দিয়েছিল। এসব আবার কেন করতে গেলি? ও মা, তুই না বললি মাসি হই? তা মাসি হয়ে আমি কিছু দিতে পারি না? ছোট্ট বাচ্চাটা হেসেছিল। তারপর কমলিকার চোখের দিকে তাকিয়ে সায়ন্তী বলেছিল, তোর তো বড় হয়ে অনেক কিছু করার শখ ছিল, কি করলি? কি আর করব বল, বাবার বাজারের জুতোর দোকান, বাড়িতে 3 বোন আমরা, আমি বড়। দোকানটা ভাগাভাগি নিয়ে বাবা কাকার মধ্যে খুব অশান্তি। বাবা তো 2বার স্ট্রোক হয়ে গেছে। কি বলিস? হ্যাঁ, মাধ্যমিকটা ভালো করে পাশ করার পর ইচ্ছে ছিল উচ্চ মাধ্যমিকটা করে জয়েন্টে বসবো, কিন্তু সম্ভব হলো না। কেন? কি করে হবে বল? কারণ বাবাই তো ঠিক করে ফেললো বিয়েটা। আসলে অখিলেশকে খুব পছন্দ হয়ে গিয়েছিল বাবার। বয়সেও ম্যাচিওর, আমাকেও সামলাতে পারবে। এখন আর কি, এখন একটাই ইচ্ছে, নিজের সমস্ত ইচ্ছেগুলো ছেলের মাধ্যমে পূরণ করা। খুব ইচ্ছে ছিল বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, তোদেরকে সবসময় তো বলতাম। কমলিকার কথা শুনে সায়ন্তীর চোখের কোণাটা ভিজে উঠেছে দেখে কমলিকা বলে, তুইও কষ্ট পাস না, তোরও তো যা হওয়ার হয়ে গেছে। তোরও তো শুনেছিলাম উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট হয়েছে, তারপর গ্র্যাজুয়েশন দিলি, তারপর থেমে গেলি কেন? ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে বহু কষ্টে সায়ন্তী বলে, আসলে অমিতা অনেক বড় চাকরি করে, ওর জন্য আর হাসালি। তোর মতো স্বাধীন চেতা মেয়ের মুখে এমন কথা শুনলে অন্যান্য মেয়েরা কি করে সাহস পাবে বল? যাই হোক, চলি। বাবুর বাবার আবার টিফিনের সময় হয়ে গেল। এখন টিফিন? হ্যাঁ, তৈরি করে রেখে এসেছি। অফিস থেকে একটা লোক আসে। আসলে মানুষটার পেটে প্রবলেম তো, বুঝতেই পারছিস, বছর 40 বয়স,
আর 20টা বছর পরই উনি হয়ে যাবেন সিনিয়র সিটিজেন। তার দেখাশোনার ভার তো স্ত্রীর ওপরই পড়বে না। এই জন্যই তো অল্প বয়স দেখে বিয়ে করা, যাতে আমার ঘাড়ে ভর দিয়ে হাঁটতে পারে। আমার কি হলো না হলো সব যৌবনটা। কমলিকার চোখের কোণা আবার ভিজে উঠেছে। সায়ন্তী ওর ঘাড়ে হাত রেখে বলে, আবার দেখা হবে তো? নিশ্চয়ই, হয়তো আবার কোনো সময় মার্কেটে দেখা হবে। তোর ফোন নাম্বার নেই? বাড়িতে একটাই মোবাইল। ওর বাবা দেখে, আমি রান্না বান্না করে ঘর সংসার সামলিয়ে সময় সুযোগ পেলে একটু হাতে পাই। তাছাড়া আমার আর সুযোগ কোথায় বল? তোর গান, কত সুন্দর গানের গলা। হাতা খুন্তি আর ভাতের হাঁড়িতে সব বিসর্জন দিয়েছি, বুঝলি? সকালবেলার রুটি তরকারি, দুপুরের মাছের ঝোল ভাত, আবার রাত্রেবেলার শাশুড়ি শ্বশুরের রুটি, বরের ফরমায়েশের রান্না। এটাই তো জীবন। এই নিয়েই ভালো। ছেলে বড় হবে, ছেলেকে মনের মতো করে বড় করব। তারপর ছেলের বউ আসবে, তাকেও। আর কথা বলতে পারে না কমলিকা। নিজেকে অনেক কষ্টে সামলিয়ে নিজের কণ্ঠের মধ্যে চেপে রাখা দুঃখটাকে গিলে বলে, এ কি দুষ্টুমি করছিস কেন বাবু? ছেলে তখন চকলেটের প্যাকেট খুলে একটা মুখে পুড়ে দিয়েছে, দেখেছিস? একদম কথা শোনে না। সায়ন্তী বুঝতে পারে কথা ঘোরানোর চাল। যেই কমলিকা মিথ্যে কথা বলতে পারতো না, সে আজ চোখে মুখে মিথ্যে কথা বলতে শিখেছে। সায়ন্তী নিজের পরিস্থিতির সাথে কমলিকার পরিস্থিতির তুলনা করে। ভাগ্যিস তার বর তাকে সন্তান নেওয়ার জন্য বারবার বলে না, ওইখানে একটু ছাড় দিয়েছে। বাড়িতে ফিরতে বেলা 4টে হয়ে গিয়েছিল। আর কিছুক্ষণ পরই অমিত চলে আসবে। ওর খাবার তৈরি করে রাখতে হবে। রাতে বেশিরভাগ দিনই অমিত বাইরে খেয়েই আসে। নিজের জন্য কোনো রকম দুটো করে রাখে সায়ন্তী। ফোন করে বলল, কি গো, আজ বাড়ি কখন আসবে? আজ দেরি হবে, তুমি খেয়ে দিয়ে নিও। জানতাম, রোজ তো এমনই হয়। আর শোনো, তোমাকে মেল পাঠিয়েছি, দেখো ওইটা একটু ক্লিয়ার করে রেখো তো, আগামীকাল লাগবে। এমন করেই চলে আসছে। ঘরে বসে ফর্ম ফিল আপ করেছে সায়ন্তী। এইবার এমএটা পড়তে হবে। মাঝখানে একটা বছর পেরিয়ে গেছে তো কি হয়েছে? সময় তো ফুরিয়ে যায় না, আর জ্ঞান অর্জনেরও সময়ের শেষ নেই। আমি না একটা কাজ করেছি। রাত 11:30টায় অমিত ফিরে আসে। এসে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে একটু অ্যালকোহল পান করা ওর প্রত্যেক দিনের অভ্যেস। প্রত্যেক দিন বলতে ওই বিয়ের 6 মাস পর হয়েছে। অতিরিক্ত নাকি প্রেশার, এতই প্রেশার যে ওটা না খেলে ঘুম আসে না। অ্যালকোহল খেতে খেতেই সে সায়ন্তীকে পাশে নিয়ে বসায়। কখনো মদের গ্লাসটা আগিয়ে দিয়ে ওকেও একটা চুমুক মারতে বলে। ইচ্ছে না থাকলেও সায়ন্তী খায়। আর অমিতের হাত তখন চলে সায়ন্তীর সারা গায়ে। ঘিন ঘিন করলেও স্বামী বলে ক্ষমা করে দেয় সায়ন্তী। কি করেছো? আমি না এমএ পড়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি। ডিস্টেন্সে পড়বো, শুধু খরচটা আমায় জানিয়েছো? মানে আমায় জানিয়েছো? হে আবার কি কথা? তুমি তো আমাকে পড়ানোর জন্য খুব আগ্রহী ছিলে গো। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখে, আমার গ্র্যাজুয়েশনের লেভেল দেখে তুমি তো বলেছিলে যে আমার এমএ পড়াটা। ওহ, তুমি যদি এখন পড়াশোনা নিয়ে এত ব্যস্ত থাকো, তাহলে আমার দরকারি কাজগুলো কে করবে? মানে তোমাকে যে প্রজেক্ট কাজগুলো আমি দিয়েছি করতে, সেগুলো কমপ্লিট হয়েছে কি? না, শরীরটা খুব। সায়ন্তী আর বলতে পারলো না। অমিত এক ধাক্কা দিয়ে ওকে দূরে সরিয়ে দিল। সায়ন্তী আর একটু হলেই ছিটকে পড়ে যেত। যাও তো, মাথাটা গরম করে দিল। আমার কালকেই জমা দিতে হবে। অ্যালকোহল খেতে খেতেই কম্পিউটারটার সামনে গিয়ে বসলো সে। ভাল লাগে না বলে অশ্রাব্য ভাষায় অনেকগুলো গালাগালি। সায়ন্তীর চোখ থেকে টপ টপ করে জল বেরিয়ে আসে। কোথায় দেখি, কি ফিল আপ করেছো দেখি? ফাইলটা চেক করতে গিয়ে দেখতে পেল ওর ফর্ম অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। ওকে ডেটও দেওয়া হয়েছে। আসলে মার্কিং এর জন্য সব কিছুই সম্ভব। সঙ্গে সঙ্গে সেটা ডিলিট করে দিল ও। বলল, আমার পারমিশন নিয়েছিলে? অবশ্যই কোনো কাজ করার আগে আমায় জিজ্ঞাসা করবে, কারণ এখন আমি তোমার গার্জিয়ান হই। কেন? আমি নিজের ইচ্ছে মতো? নিজের ইচ্ছে মতো মানে? বিয়ের আগে যা করেছো করেছো, বিয়ের পরে সব স্বামীর কথাতেই চলতে হয়। আর তুমি আমার কন্ট্রোলে থাকবে না,
এ আমাকে মানতে হবে? সায়ন্তী সেই দিনই বুঝে নিয়েছিল শেকলের জালে বন্দি সে, মাকড়সার জালে বন্দি, আর এই জাল থেকে বেরিয়ে আসা কোনো মতেই সম্ভব না। পরের দিন সকাল হতেই মাকে ফোন করে সায়ন্তী। মা খুব কান্নাকাটি করেছিলেন, বলেছিলেন আরো একটু ভাবা দরকার ছিল আমাদের। বলেছিলাম, বারবার বলেছিলাম, মা আমি আরো পড়বো, দিলে না তো পড়তে। দেখো, মাকে বেশি কথা বলা যায় না, এমনি উনি রুগী মানুষ, তার উপরে একবার অ্যাটাকটাও হয়ে গিয়েছে। বেশি কথা বললে হয়তো মাকে আর ফেরত পাওয়া যাবে না। নিজের কাজে মন দেয় সায়ন্তী। দেখতে দেখতে কতগুলো বছর, প্রত্যেক দিনই রাত জেগে ওই প্রজেক্ট ফাইলের কাজ করতে হয়। আজ আবার নতুন করে জুটেছে মানবিকা। এই তো সেই দিনের কথা। ওই দিন রাতে কি ভাগ্যিস অমিত খেতে এসেছিল, কারণ দিনটা ছিল ওদের অ্যানিভার্সারি। সন্ধ্যা থেকেই নিজেকে নববধূর মতো সাজিয়েছিল সায়ন্তী। আর যাই হোক, আজকের দিনটার কথা অমিত নিশ্চয়ই ভুলবে না। রাত যখন 10টা বাজে তখন অমিত বাড়ি আসে। দরজা খুলে নিজেকে সুন্দর করে সাজিয়ে যখন অমিতের সামনে দাঁড় করিয়েছিল, অমিতের মুখে তখন ভকভক করে বেরিয়ে এসেছিল মদের গন্ধ। সংসারেছ কি করতে? সেটা বাড়ি নাকি বেশ্যালয়? কোথায় এলাম আমি? চোখে জল চলে এসেছিল সায়ন্তীর। তোমার বাড়িতেই তুমি এসেছো, আমি তোমার বউ। হো, আমার বউ না? নোংরা হাতেই ওকে স্পর্শ করতে চেয়েছিল অমিত। ওর হাত সরিয়ে দিয়ে বলেছিল, আজ আমাদের বিবাহ বার্ষিকী, তুমি এরই মধ্যে ভুলে গেলে? অমিত তখন বলল, কে বললো আমি ভুলেছি? এই দেখো। ব্যাগের থেকে একটা দামি সোনার নেকলেস বার করে গলায় পরিয়ে দিয়েছিল সায়ন্তীর। থ্যাংক ইউ, তুমি যে ভুলোনি তার জন্য। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আমি তোমার জন্য রান্না করেছি, চলো আজ একসাথে খাবো। নিশ্চয়ই। আজকের দিনটা আমি কি করে ভুলি সোনা? আজ আমাদের বিবাহ বার্ষিকী। আমি একটু ফ্রেশ হয়ে আসি, তুমি চট করে খাবারটা রেডি করো। ঠিক আছে। ঘর থেকে বেরিয়ে গিয়েছিল সায়ন্তী। এদিকে গলায় যে নেকলেসটা পরা খুলতে ভুলে গিয়েছিল। যেই আচমকা ঘরে ঢুকলো তখনই, হ্যালো। আর বলিস না, আরে আজকে যে আমার বিবাহ বার্ষিকী ছিল, আরে ছাতা গেছি ভুলে। ভাগ্যিস ব্যাগে তোর বউকে গিফট করবি বলে যে সোনার হারটা কিনেছিলি, ওটা আমার কাছেই ছিল। আরে না না, সেম ডিজাইন আরও আছে। হ্যাঁ, আমি নিজে গিয়ে কিনে তোকে পাঠিয়ে দেবো। তোর তো কালকে লাগবে, চিন্তা করিস না। আরে থ্যাংক ইউ। পার্টি নিশ্চয়ই হবে। হ্যাঁ, এই রাখি। হ্যাঁ, কী সব রান্না বান্না করেছে, খেতে হবে। আরে কি করে বলবো যে আমি খেয়ে এসেছি? কষ্ট পাবে না বউ তো। আরে কি করব বল, আমি তো মনে রাখার চেষ্টা করি, ভুলে যাই। তাতে না, ও মেয়ে ছেলে মানুষ, ঘরে থাকে সারাদিন, কাজ নেই কম নেই, ওর ওইসব মনে থাকতে পারে, আমাদের ওসব মনে রাখার সময় আছে? হ্যাঁ, আরে তুই আমি হলাম বেটা ছেলে, আমরা নিজেরাই নিজেদের কষ্টটা বুঝি। সংসারে কি আর আমাদের কথা খাটে? আমরা হলাম বউয়ের গোলাম, সুতরাং বউয়ের পা চেটেই চলতে হবে। রাখি। ফোনটা কেটে দিয়েছিল অমিত। এদিকে পিছনে দাঁড়িয়ে সায়ন্তীর চোখ থেকে যখন তখনও জল পড়ছে, এইটা হয়তো অমিতের চোখে পড়েনি। কিছুক্ষণ পর অমিত নিজেকে সুন্দর করে সাজিয়ে নেমে এসেছিল নিচে। খাবার বেড়েছ? হ্যাঁ। হে কি, তুমি খাবে না? খাবো। তুমি খেতে বসার আগেই ঢেকুর তুলছো, পেটটা কি ভরা? আসলে কি বলতো, ওই দুপুরে খাবার পাঠিয়েছিলে, ও মানে হজম হয়নি। আজকাল আমার যে কি হয়, হয়তো মালটা একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে। আর তুমি একটু বসো না, তোমার একটু খাইয়ে দিই। থাক, আমার পেট ভরে গেছে। এ কি, গলার হারটা? সেটা আমি অনেকক্ষণ আগেই খুলে রেখে এসেছি, দেখে এসো, ড্রয়ারে আছে। অমিতের মুখটা শুকিয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে। না মানে তুমি কি তাহলে ঘরে ঢুকেছিলে? সেটা তোমার না জানলেও চলবে। আসলে সোনার হারটা গলার মধ্যে কাঁটার মতো বিঁধছিল, তাই পড়িনি। এমন কথা বলছো কেন? ওটা তো আমার রোজগারের পয়সা। সব জানি, কি জানি তাও কেন মনে হলো। চোখে লুকিয়ে থাকা জলটা হয়তো দেখেও না দেখার ভান করেছিল অমিত। তারপর রাতে ঘুমিয়ে পড়ে সে। সেই দিন স্বামীকে কাছে চেয়েছিল মেয়েটা,
কিন্তু অভিমানে পাওয়া হয়নি। এরপরে আরও কতগুলো বিবাহবার্ষিকী গেছে, কোনোটা অমিত পালন করেছে, কোনোটা পালন করেনি, ওর খেয়াল খুশি। রাত ঠিক 12টার সময় দরজার কলিং বেলের শব্দ। চোখটা লেগেই এসেছিল। দরজা খুলতেই, যাক, আজকে দারুণ একটা পার্টি হলো। ওফ, এই না হলে বউ ভাতের অ্যারেঞ্জমেন্ট। এই শোনো, আমরা যখন বিয়ে করেছি তখন কিন্তু এত কিছু ছিল না, তাই না? আর বলো কেন, রাজেশের তো এলাহি ব্যাপার, আর হবে নাই বা কেন? চাকরিওয়ালা শ্বশুর, হ্যাঁ। এ কি আর আমার শ্বশুরের মতো যে মুখ ফুটে টাকা চাইতে হবে, কিছুতেই দেবে না, কিপটে। কি বলছো এগুলো? ঠিকই তো বলছি। চাকরিটা মাঝখানে যখন অসুবিধে হলো তখন তো তোমার বাবার উচিত ছিল আমার হাত ভরে টাকা দেওয়া। হ্যাঁ, আমি কি যেতে চাইবো নাকি? হ্যাঁ, তুমি এসব কি বলছো? আমার বাবা তোমায় কেন টাকা দেবে? তুমি আমাকে বিয়ে করেছো অনুষ্ঠান করে, বাবা দায় দায়িত্ব ফুরিয়ে গেছে। তাছাড়া বাবা যতটুকু পারে ততটুকু তোমায় দিয়ে সাহায্য করেছে। এরপরেও বাবা, আরে বাবা, চাকরিওয়ালা শ্বশুর মানুষ কেন চায়? কেন চায়? মাসে নির্দিষ্ট একটা টাকা তার ঢুকবে, তার আর কে আছে? হয়তো মেয়েই আছে, তা মেয়েই তো সব পাবে। তোমার বাবার কথা আর বলো না, তোমাকে দিয়েও সব নিয়ে নিল, তার আবার বাজে কথা বলো না। আমি চাই আমার মা বাবা সুস্থভাবে বেঁচে থাকুক। আমাকে যা দেওয়ার দিয়েছে, অনেক করেছে, এইবার যেটুকু আছে নিজেরা ভোগ করুক। অন্তত আমার চোখের সামনে বাবা মা বেঁচে তো থাকুক। আমি পারতে ওসব সেন্টিমেন্টাল দিয়ে কাজ চলে না, বুঝলে? টাকা ছাড়া দুনিয়া অন্ধকার। ওনারা যে আমাকে হেল্প করবে না আমি খুব ভালো করেই বুঝেছি। এর থেকে আমার বন্ধুরা বেঁচে থাক। সরো। আবার শান্তিকে ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ঢুকে যায় অমিত। রোজকারের মতো আজও জামা কাপড় ছুঁড়ে বিছানায় ছেড়ে রাখে। এই 5 বছরে এই অভ্যেসটা এখনো বদলাতে পারল না সায়ন্তী। দীর্ঘশ্বাস ফেলে সমস্ত জামা কাপড়গুলো এক এক করে ভাঁজ করে। গায়ের শার্টটা লন্ড্রিতে দিতে হবে। একদিনের শার্ট একদিনই পরে সে, পরের দিনই তার চাই কাঁচা কুচা ইস্ত্রি করা শার্ট। সেইভাবেই সবকিছু পরিপাটি করে সাজিয়ে রাখা হয় আলমারিতে। আজও তার ব্যতিক্রম হলো না। অমিত আসতেই সায়ন্তী বলল, কি যেন বলছিলে? আমাদের বিয়ে? হ্যাঁ হ্যাঁ, তা আমাদের বিবাহবার্ষিকী তো সামনেই আসছে। এবছর যেন কততম হবে? কততম হবে তুমি একটু বলো। বিছানা গোছাতে গোছাতে সায়ন্তী হেসেই কথাটা বলেছিল। আর সেই সব মনে রাখার সময় কি আমার আছে? আমি অফিসের কাজ নিয়ে থাকি, আর তোমার মনে রাখার সময় আছে? ঘরে থাকো, ঘরের কাজ করো। বলো না কবে? আবার দীর্ঘশ্বাস ছাড়ে। আর কদিন পর, বলতে গেলে দিন 15। বলো কি সুইটি, আমাকে কেন বলনি? দরদ উঠলে ওঠে অমিতের। স্ত্রীকে পেছন থেকে জাপটে ধরে গালে একটা চুমু খায়। সরো, বিছানা গোছাবো, অনেক কাজ আছে। তাছাড়া তোমার প্রজেক্ট ফাইলের বিন্দুমাত্র আমি করতে পারিনি। দুপুর থেকে প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল, শুয়েছিলাম। আর তোমার তো হবেই। মাথায় কিসের প্রেশার বলো তো তোমার? হ্যাঁ, সারাদিন ঘরের মধ্যে থাকো আর বলে কিনা মাথা ব্যথা। ওটা আমার হওয়ার কথা। কাজ করতে করতে পাগলের মতো হয়ে গেলাম। কত লেখা লিখতে হয় আমার, কত ফাইল তৈরি করতে হয়। তোমার কোনো আইডিয়া আছে? সায়ন্তী চুপ হয়ে যায়। তুমি তো খেয়ে এসেছো, সে তো বিচক্ষণ। তাহলে শুয়ে পড়ো, আমি খেয়ে আসি। খাওনি? না, পেটটাও খারাপ ছিল, খেতে ইচ্ছে করছিল না। সায়ন্তী আর ঘরে আসে না। ড্রয়িং রুমে একটা ছোট্ট সোফা আছে, সেখানেই গুটিসুটি মেরে চুপ করে শুয়ে পড়ে। চোখ থেকে টপ টপ করে জল পড়ছে ওর। এই মানুষটাকে ও চেনে না। একটা রুগীর সাথে বাস করে মাঝে মাঝে নিজেকে, তাই ওর মনে হয়। পরের দিন সকালটায় তাড়াতাড়ি উঠে নিজের কাজকর্ম সেরে ফেলে সায়ন্তী। কি ব্যাপার, সেজে গুজে? বলছি, আমাকে একটু চৌমাথার মোড়ে দাঁড় করিয়ে দেবে? কেন, বেশ্যাবৃত্তি করবে নাকি? বাজে কথা রাখো। তোমার মুখে কি কখনো আমার নামে কোনো প্রশংসা শুনতে পারি না? প্রশংসা করার মতো কি আছে তোমার? ওই তো পাতি গ্র্যাজুয়েট। তাও আবার মানে কি বলতে চাইছো? টেনে টুনে? না, তা বলতে পারবো না। 89% মার্ক নিয়ে গর্বের বিষয়। কিন্তু ব্যাপারটা হলো এটাই যে ওই মার্কের সার্টিফিকেট নিয়ে ধুয়ে ধুয়ে রান্নাই করো, কাজে আর লাগাতে পারলে না। সায়ন্তীর আর বলতে ইচ্ছে করে না। নাহলে অন্য দিন হলে এতক্ষণে কোমর বেঁধে ঝগড়া করত। আজ বিয়ে হয়ে গেছে 5টা বছর,
সব কিছুই কেমন যেন পুরনো অভ্যেসে দাঁড়িয়ে গেছে। কথাগুলো তাই হজম করতে বেশি সময় লাগে না। বাবা মা পড়াশোনা করাতে চেয়েছিল, হয়তো বাবা মা নিজের থেকে খরচ দিলে অমিত করাতো। অমিত ওটাই আশা করেছিল, কিন্তু চায় কি করে সায়ন্তী? বাবার পরিস্থিতি, মায়ের পরিস্থিতি সবটা বিচার করে চেপে গিয়েছিল সে। কোথায় যাবে? যাব আমার এক বান্ধবীর বাড়ি। তোমার আবার বন্ধু বান্ধবী আছে নাকি? কেন, থাকতে পারে না? তোমারও তো আছে, কমলিকা, রাকেশ, আরো কতকে। ওদের সাথে তোমার বান্ধবীর তুলনা নিশ্চয়ই একদম চলে না। তাই না? আমার বান্ধবীর সঙ্গে তুলনা চলে না বলো? না, ঠিক আছে, আমি পৌঁছে দিয়ে আসবো। তুমি তুমি রেডি হয়ে নাও। আমি রেডিই আছি। এইভাবে যাবে তুমি? হ্যাঁ, এই কাপড়টা খারাপ কোথায়? কাপড়টার দিকে একবার তাকিয়ে নেয় অমিত। এটা তো ঘরের কাপড়। তাছাড়া আলমারিতে কটা আছে। কটা দিয়েছো কিনে? কেন, তোমার বাবা যে গত বছর পুজোতে একটা সুন্দর শাড়ি দিয়েছে, ওটা? ওটা কবে থেকে বলেছি তোমাকে আমাকে ব্লাউজ পিসটা কাটিয়ে এনে দাও, পরতে পারি না তাই। ও আচ্ছা, ঠিক আছে। তোমার বেনারসি? কি? আমি বিয়ের বেনারসি পরে বান্ধবীর সঙ্গে দেখা করতে যাব? পাগল নাকি তুমি? তোমার কি একটাও বাইরে পরে বেরোনোর মতো কাপড় নেই? ছিল, কাজের মাসি রেণুকাদিকে সব দিয়ে দিয়েছি। কেন? বিয়ে হয়েছে আজ 5 বছর। তুমি নিজের টাকায় আমাকে আজ পর্যন্ত কটা নাইটি আর কটা কাপড় এনে দিয়েছো? যা দেয় সব আমার বাবা মা দেয়, আমাকে পাঠিয়ে দিতে হয় তাদের। বছরের শুরুতে পয়লা বৈশাখে গোটা বছরের জিনিসটা, এমনকি তোমার পরনের জাঙ্গিয়াটা পর্যন্ত তুমি আমার বাপ মায়ের টাকায় পরো। এত বড় কথা? বলতে বাধ্য হলাম। তাছাড়া কথাটা তো সত্যি, ওইদিকে তো তোমার ইনভেস্ট করতে হয় না। অমিত চেপে গেল, শুধু বলল, তোমার কিন্তু মুখে মুখে খুব কথা হয়েছে। থ্যাংক ইউ। আসলে সইতে সইতে আর পারছি না। তাই তাই যে এই বান্ধবীর কাছে যাচ্ছ, সে বুঝি মন্ত্রণা দিচ্ছে? দিতেই পারে, তোমার বান্ধবীর নামও তো তাই, আমারও তাই। তোমাকে সে তার দিকে নিচ্ছে, আর আমি আমার মতো। কিছু বলতে পারে না অমিত। চুপ করে ওকে গাড়িতে উঠিয়ে বসায়। কই, তাকে তো আজকে দেখছি না। ও আজকে আসবে না, ওর ছেলের শরীর খারাপ। বাহ, বাচ্চাও আছে? থাকবে না কেন, অল্প বয়সে বিয়ে হয়েছে, ছেলে বলে সংসার করে। আমার সাথে গভীর বন্ধুত্ব, তাই দেখা হয়ে গেলে মাঝে মধ্যে গাড়িতে করে যায়। কেন, ওর বর কি বিকলাঙ্গ? তার কি গাড়ি নেই, নাকি গাড়িতে চড়ানোর ক্ষমতা নেই, নাকি ও মাস মাইনে এমন পায়? দেখো, তুমি হেঁটেই যাও। গাড়ি থেকে নামিয়ে দেয় সে সায়ন্তীকে। সায়ন্তীর ঠোঁটের কোণেও হাসি ফুটে ওঠে। বাঁচলাম। গাড়ি থেকে নেমে নিজের মতো হাঁটা লাগায়। অমিতও পেছন ঘুরে আর তাকায় না, সোজা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। সায়ন্তী বলে, আমার বাপের টাকায় ফুটুনি মারবে, বাপের টাকায় কিনা গাড়িতে চড়বে, আমাকেই কিনা নামিয়ে দেবে। দাঁড়া, আজকে তোর আমি একটা ব্যবস্থা করেই ছাড়বো। কমলিকার ঠিকানা জোগাড় করে বাড়িতে যেতে খুব একটা বেগ পেতে হলো না। ঘরে ঢুকেই তথস্থ হয়ে গেল সায়ন্তী। কমলিকার বিরাট বড় সংসার, এদিকে ও নিজে বাপ মায়ের বড় সন্তান। সমস্ত কর্তব্য দায়িত্ব পালন করতে শিখেছে ছোটবেলা থেকেই। সেই মেয়ে এই সংসারে এসে গরুর মতো খাটছে। বিরাট বড় সংসারের বড় সন্তান হওয়ার দরুন বড় বউ, আর বড় বউ হয়ে কত দায়িত্ব যে পালন করতে হয়। প্রথমত কমলিকাকে ডেকে পাওয়া যাচ্ছিল না। বাড়ির একটা অনেক পুরনো চাকর জোর করে ডেকে নিয়ে আসলো। কমলিকাকে দেখে সায়ন্তীর চোখের কোণায় জল। হ্যাঁ রে, বড় মেয়ে বলে এখনো বড় দায়িত্ব পালন করছিস। তুই ঠিকানা পেলি কি করে? না পাওয়ার কি আছে? সেই দিন তুই আমাকে পেমেন্ট করেছিলি, মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, অনলাইনে তো। হ্যাঁ হ্যাঁ, সব জোগাড় করা সম্ভব হয়। হ্যাঁ রে, তোর ছেলে কোথায়? ছেলে ওর বাবার সাথে বেরিয়েছে। তোর বরের আজ অফিস নেই? আসলে ওর কাজটা অনেক দিন হলো চলে গিয়েছে। তাই তাই তুই তুই কি করছিস? আমি আর কি করব, বিদ্যায় যে কটা টিউশনি হয় করি। আরে গোটা সংসারের আমিই তো কর্ত্রী রে, সবাইকে দেখতে হয়। তাছাড়া ভাসুর, ননদ সবাই কাজ করে, অসুবিধা হয় না। কমলিকা, কোথাও গিয়ে একটু দম বন্ধ লাগে না? না না, তা লাগবে কেন? প্রথম প্রথম দমটা বন্ধ হয়ে আসতো, জানিস তো। তোকে দাঁড় করেই রেখেছি কেন বাইরে? আয়, ভেতরে আয়। সায়ন্তী ঘরে ঢোকে।
বসার ঘরে বসে। ঘরের দেওয়ালের চুন কালি খসে পড়েছে, বহু বছর রং করা হয় না। গলির ভেতরে যে এত বড় একটা বাড়ি আছে জানতেই পারতো না সায়ন্তী, যদি কোনোদিন হেঁটে এখানে না আসতো। কি খাবি বল? কিচ্ছু খাবো না কমলিকা, খেয়ে এসেছি। আসলে তোর সাথে সেই দিন কথা বলে পোষায়নি, তাই ভালোই করেছিস। মন খারাপ হবে আর চলে আসবি। আমিও তাহলে তোর বাড়ি আমিও যাব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কিন্তু শুকনো একটা কাষ্ঠ হাসি দেয় সায়ন্তী, প্রাণ খুলে বলতে পারে না বন্ধুর বাড়ি যাবি, তাতে এত সংকোচের কি আছে? অবশ্যই সংকোচ আছে। যে মানুষটা বাপ মাকে তুলে এত বড় অপমান করে, সে আবার বান্ধবীকে তুলনা করবে না? তা কখনো হয় নাকি? ওরা নিজের অফিসারই তো সেই বান্ধবী, যার সংসার আছে, সন্তান আছে, অথচ সে চাকরি করে। কিন্তু সায়ন্তীর সেই যোগ্যতাটুকু নেই। কিরে, কি ভাবছিস? হাতে এক কাপ চা নিয়ে কমলিকা এসেছে। আবার চা করলি কেন? হোমা, বান্ধবীর বাড়ি এসেছিস, এইটুকু তোকে দিতে পারবো না? এমন ভাগ্য আমার নয় রে, এইটুকু খা। কি গো, কোথায় গেলে? ঘর থেকে অখিলেশ বেরিয়ে আসে। কমলিকার থেকে অনেকটা বড় বয়সে, কোলে ছোট্ট ছেলেটা, সেই চকলেটের প্যাকেটটা। চকলেট ফুরিয়ে গেছে, অথচ প্যাকেট নিয়ে ছেলে খেলছে। সারা শরীরে এবং সংসারে গরিবী আনার ছাপ স্পষ্ট। কিন্তু একটা জিনিস উপলব্ধি করতে পারছে সায়ন্তী, একটা শান্তির বাতাবরণ আছে এখানে, যেটা ওর বিরাট বড় বিলাসবহুল ফ্ল্যাটের প্রত্যেকটা ঘরের মধ্যেও নেই। অখিলেশ এসে নমস্কার জানায়, মুখে দাড়ি ভর্তি, পরনে লুঙ্গি আর একটা স্যান্ডো গেঞ্জি। আপনার নাম অনেক শুনেছি, আসলে কোনোদিন সময় সুযোগ হয়নি যে আপনার সঙ্গে দেখা করব। ঠিক আছে, পাল্টা নমস্কার করে সায়ন্তী নিজেও। আসলে কমলিকার আর অনেক পড়াশোনা করার শখ ছিল। এক কথায় দু কথায় কথা ওঠে। অখিলেশের সাথে কথা বলে সায়ন্তী বুঝতে পারে মানুষটা বিচক্ষণ, ভালো মনের মানুষ। এবং সব থেকে বড় কথা, কমলিকার কৃতিত্বের প্রশংসা করতে করতে মুখ দিয়ে গ্যাঁজলা উঠে গেল ওনার। জানেন তো, আমিও চেয়েছিলাম ওকে পড়াতে, কিন্তু বিয়ের পরই আমার ভুলে ও সন্তান সম্ভবা হয়ে গেল। ওসব কথা রাখো না। আরে না, আজ যখন একটা প্রাণের মানুষ পেয়েছি, বলার মতো একটু বলতে দাও। দেখুন সায়ন্তী দেবী, কমলিকা ছাড়া আমি একদম নেই, নেই যাকে বলে। এই যে আমার এখন কাজ নেই, আমি কি বলবো, আমি সবাইকে বলে বেড়াই আমার স্ত্রী না থাকলে আমার চলতো না। আমার স্ত্রী যতটুকু শিক্ষা অর্জন করেছে জীবনে, তা দিয়ে এখন আমাদের সংসার চলছে। দুটো স্টুডেন্ট দিয়ে শুরু করেছিল, বিশ্বাস করবেন না সায়ন্তীদি, আজ আজ ওর 20টা স্টুডেন্ট। ও রান্না বান্না করে সব কিছু করে, আমি ওকে হেল্প করি। শুধু কি তাই, চাকরি করার জন্য কত চেষ্টা করছে, আমার চাকরিটা ফিরিয়ে আনার জন্য কত চেষ্টা করছে। এ না হলে স্ত্রী বলুন? হ্যাঁ, এমন অর্ধাঙ্গিনী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি সবাইকে বলি কমলিকা ছাড়া অখিলেশ নেই, নেই। আসলে ওকে না পেলে আমি শেষ হয়ে যেতাম। মানছি আমার একটু বেশি বয়সে ওকে পেয়েছি, কিন্তু বিধাতা হয়তো ওর সাথে আমাকে এই জন্যই মিলিয়ে দিয়েছেন। সায়ন্তী হেসে বলে, আপনি সবার কাছে স্বীকার করেন তাই না অখিলেশ বাবু, যে আপনার স্ত্রী আপনার কাছে কতটা মূল্যবান? অথবা আপনার কর্মক্ষেত্রে, আপনার সংসার জীবনে আপনার স্ত্রী আপনাকে কতটা সাহায্য করে? বলবো না? ওমা, এটা তো আমার গর্ব। কি বলছেন শান্তি দেবী, এটা আমার গর্ব। আমি সবাইকে বুক বাজিয়ে বলতে পারি আমার স্ত্রী আমায় সাহায্য করে। শান্তির চোখের কোণাটা আবার জলে ভিজে গেছে। বাচ্চাটার জন্য নতুন জামা প্যান্ট আর চকলেট কিনে নিয়ে গিয়েছিল সায়ন্তী। বাচ্চাটাকে হাতে দিতেই কমলিকা বলে, কি করছিস? সেই দিনও দিলি আবার। এইটা কি করতেন সায়ন্তীদি? এটা অখিলেশ বাবু, আমি যদি ওর মাসি হই, এটুকু তো করতেই পারি। নিশ্চয় নিশ্চয়, তাহলে তো আমার কিছু বলার নেই। আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে অবশ্যই কিন্তু যাবেন আমার বাপের বাড়ির ঠিকানায়। মানে কি বলছিস তুই? বাপের বাড়ি? হ্যাঁ রে, আজকাল আমি ওখানেই থাকি, ওখানেই থেকে চাকরির চেষ্টা করছি। এ তো খুব ভালো কথা। আপনার স্বামী? হ্যাঁ, স্বামী আছে, সে তার মতো। তাই বলে কি আমি চাকরি করব না? নিশ্চয় নিশ্চয়, বিচক্ষণ। আচ্ছা, আপনি যখন চাকরির চেষ্টা করছেন, একটু দেখুন না আপনার বান্ধবী। হ্যাঁ হ্যাঁ, আমি সেই চেষ্টাই করব অখিলেশ বাবু, আপনি একদম চিন্তা করবেন না।
আসলে আমি যে কাজটা করতে চলেছি ওটা সরকারের অধীনে থেকে 5 আটা মাইনে নয়, আমি নিজের বস নিজেই হব। এই তোর মনে আছে সেই 7-8-এ আমাদের মৃন্ময়ী ম্যাডাম সেলাই শেখাতো? হ্যাঁ মনে আছে। তোর তো হাত আজও ভালো, বল। হ্যাঁ খুব সুন্দর। দাঁড়ান। ঘরে চলে গেলেন অখিলেশ বাবু। কতগুলো আসন নিয়ে এলেন আর নিয়ে এলেন অনেকগুলো রুমাল। এই দেখুন। বাহ, হ্যাঁ রে কমু, তোর হাতের কাজ তো এখনো দারুণ রে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবি। শোন, আমরা ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় একটা অ্যাকাউন্ট করব। তুইও কাজ করবি, আমিও করব। তাছাড়া টুকটাক সেলাই তো আমিও জানি, দুজনে মিলে শুরু করবো খন। এ তো খুব ভালো কথা। আসলে আমার যদি ক্ষমতা থাকতো আমি না হয়। না না অখিলেশ বাবু, আপনি ওসব পারবেন না। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় অলরেডি আমার একটা অ্যাকাউন্ট করা আছে, খুব একটা খাটি না, খাটলে এতদিনে হয়ে যেত। আজ আসি, সুসংবাদটা নিয়ে খুব শিগগিরই আসবো। আর শোন, এই যে সোনা বাবুটাকে নিয়ে আর অখিলেশ দাকে নিয়ে অবশ্যই যাবি। বাবা মার শরীর খুব একটা ভালো নেই রে, আমি তাদের একমাত্র সন্তান। আমি যদি এখন এই মুহূর্তে তাদের পাশে গিয়ে না দাঁড়িয়ে প্রতিসেবা করি, তাহলে আমার মতো দুর্ভাগা সন্তান পৃথিবীতে আর একটা জন্ম নেবে না, অন্তত আমি তাই মনে করি। কমলিকা বুঝতে পারল সায়ন্তীর বুকের ভেতরে গোপন যন্ত্রণাটা। বাড়িতে আসার পর আজ অবাক সায়ন্তী। কথায় কথায় সন্ধে 7টা বেজে গিয়েছে। ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি সব সময় অমিতের কাছে থাকে। দরজা খুলতেই দেখে ঘর ভর্তি লোকজন। কিরকম সারপ্রাইজ দিলাম বৌদি? অবাক হয়ে গেল সায়ন্তী। সারপ্রাইজ মানে? আর বলো না, আজ বন্ধু বান্ধব ধরেছে, আজ একটা পার্টি দিতেই হবে। আমাদের বিবাহবার্ষিকীটা তো আর কদিন পরই। আমি ভাবলাম তাহলে একটা অগ্রিম পার্টি হয়েই যাক। তা সবার জন্যে একটু খাবারের বন্দোবস্ত করো। এখন কটা বাজে? তুমি চিন্তা করো না, এই বাজার বন্দোবস্ত সব হয়ে গেছে। তোমার হাতে খাসির মাংসের ঝোলটা, ওহ সে কি স্বাদ! হাত মুখ ধুয়ে লেগে পড়ো। সঙ্গে সঙ্গে বন্ধুগুলো বলল, বৌদি আমরা চাইলে সাহায্য করতে পারি, ওই কুটনো কোটা মশলা বাটা। আরে ধুর, তোরা সায়ন্তীকে কি মনে করেছিস? ও একাই 100 জনের রান্না করতে পারে। বিয়ের পরে এটুকু শিখেই গেছে। কি সায়ন্তী, কি বলো? হ্যাঁ, বিয়ের পরে এটুকু আমি শিখেই গিয়েছি তোমার দৌলতে। এই বলে রান্নাঘরে যায় সায়ন্তী। তারপর অতিথিদের আপ্যায়ন করা শুরু করে। কিছুক্ষণ পর অফিসের বস আসেন। সায়ন্তী তাকেও ঘরে বসান। বস জুস খেতে খেতে বললেন, সত্যি বৌমা, হাতের রান্নার জাদু আছে। স্যার, রাতে মাংসের আইটেম করা হয়েছে। আপনি তো, কিন্তু আমার তো শরীরটা ভালো না। কেন, আপনি খেয়ে যাবেন। বৌমা যখন বলছেন আমি নিশ্চয়ই খেয়ে যাব। খাবার টেবিলে বসে সকলে 6 জন একসাথে বসতে পারে। এসেছে মোট 8 জন। বাকি 2 জন সোফায় বসে মদ্যপান করতে ব্যস্ত। মেয়ে মানুষের সংখ্যা নেই বললেই চলে, একাই সায়ন্তী। খেতে খেতে বস বললেন, এত অল্প সময়ের মধ্যে এত কিছু আয়োজন করলে কি করে অমিত? অসম্ভবকে সম্ভব করে দিয়েছ। সায়ন্তী চুপ করে তাকায় অমিতের দিকে। অমিত বলে, হ্যাঁ ওই ধুয়ে কুটে সব আমি আগেই দিলাম, আর ও চুপ করে রান্নাটা বসালো। হ্যাঁ, বর সাহায্য না করলে বউ কখনো এভাবে করতে পারে নাকি এত তাড়াতাড়ি? আচ্ছা অমিত, ওই প্রজেক্ট ফাইলের ব্যাপারটা কি হলো? তোমার মাথা ঠিক আছে তো? কেন স্যার, কি ভুলভাল লিখে আমাকে ইমেল করেছো? হ্যাঁ, ভাগ্যিস ওটা হেডকোয়ার্টারে পৌঁছানোর আগে আমার হাতে এসেছে, না হলে তোমার চাকরি পুরো যেত। অমিত ঘুরে তাকায় সায়ন্তীর দিকে। সায়ন্তীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে ততক্ষণ। রাত গভীর হতেই সকল গেস্ট খেয়ে বেরিয়ে যাবেন। অমিত বলে, সবার জন্য একটু পান মশলার আয়োজন করলে ভালো হতো না? কেন, তোমার ওই রঙিন রসদ রয়েছে তো, ওটা দিয়েই না হয়। শান্তি, চুপ, একদম চুপ। অফিসের বস ঘুরে তাকালেন ওর দিকে। কি একটা প্রজেক্টের বিষয়ে অমিতের সাথে কথা বলছেন কম্পিউটারে। স্যার, আপনি এগুলো ওকে কি বোঝাচ্ছেন? মানে 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 ওই যে কম্পিউটারে বসে এতক্ষণ ধরে যা কিছু বোঝাচ্ছেন, ওগুলো ওর নয়, ওগুলো আমাকে বোঝান। মানে? আসলে ওর যাবতীয় কাজ আমি করি। আজ পর্যন্ত অফিসের যাবতীয় প্রজেক্ট ফাইলের কাজ সব আমি করেছি। এমনকি ও চাকরি পাবার আগে পর্যন্ত আমি করি।
কম্পিউটারে নাম্বার আমার বেশি ছিল, ওর নয় স্যার। এখনো পর্যন্ত সেগুলো আমিই করে আসছি। আসলে গতকাল রাতে চোখটা লেগে গিয়েছিল বলে কাজগুলো ভুলভাল হয়ে গিয়েছে। আর আমি খুব ভালো করে জানি সেই ভুলভাল কাজ ঠিক করার জন্যই আপনাদের সকলকে না জানিয়ে আমন্ত্রণ করেছে অমিত। খাইয়ে পেট পূর্তি করে মানুষের কাছে ভালো হবার চেষ্টা, অথচ ওর এই সমস্ত কাজের পেছনে আমার কৃতিত্ব কতটা এইটা এই মানুষটা কখনো আপনাদের কাছে স্বীকার করেছে? সবাই ঘুরে তাকায় অমিতের মুখের দিকে। অমিত কাষ্ঠ হাসি দিয়ে বলে, এসব কি বলছো? তুমি স্ত্রী হিসাবে তুমি আমাকে সাহায্য করবে না? নিশ্চয়ই করব। আমি আমার সবটুকু দিয়ে তোমাকে সাহায্য করব, তোমার পাশে থাকবো, আর এটাই আমার স্ত্রী ধর্ম। তার মানে এই নয় তোমার উত্তীর্ণ হওয়ার সকল পথে আমার রেখে যাওয়া কৃতিত্বের এতটুকু মূল্য তুমি আমায় দেবে না। কখনো কারোর সামনে স্বীকার করবে না যে তোমার কাজের জন্য আমার স্যাক্রিফাইস কতটা ছিল। তোমার প্রজেক্ট ফাইল করতে গিয়ে কত রাত আমি ঘুমোইনি, এইটা কি লোকজনের কাছে বলা যায় না অমিত? তোমার সাকসেসের পেছনে আমার হাত কতটা, নাকি মেয়ে মানুষ বলে বলতে ইচ্ছে করে না? সবাই তাকায় ঘুরে অমিতের দিকে। সায়ন্তী বলে, বেঈমান, তোমরা হলে বেঈমানের জাত। ভুলে ওই মুখে কোনোদিন আমার বাবা মার নামে কোনো কুণ্ঠা যদি তুমি রটনা করেছ, তবে এই সায়ন্তী তোমার টুটি ছিঁড়ে দুটো করে দেবে। খবরদার, আমি এখন বাবার কাছে যাচ্ছি, ওখানেই থাকবো, সোশ্যাল মিডিয়ায় কাজ করব, আমি লিখব, আমার লেখা আমি পড়ব, আর তাতে তোমার মান সম্মান গেল কি না গেল তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ যে স্বামী তার স্ত্রীকে উপযুক্ত সম্মান দিতে পারে না, অথচ যেই স্ত্রীর কর্মের ফল নিয়ে নিজের কাজে লাগায়, আর স্ত্রীকে উত্তীর্ণ হবার জায়গায় পতনের পিষে ফেলতে চায়, সেই স্বামীর সংসার করার থেকে শাখা সিঁদুর মুছে একা একা বেঁচে থাকাকে আমার মতে জীবন বলে। বেঈমান কোথাকার। তোমার ছায়ায় বেঁধেছিলাম ঘর, ভাবিনি সেখানে অন্ধকারের ডোর। তোমার কথায় সাজিয়েছিলাম মন, জানি না লুকিয়ে আছে এক বিষাক্ত জীবন। তুমি বলেছিলে ভালোবাসি মিষ্টি সুরে, আমি বিশ্বাসে ডুবেছিলাম অজান্তের জালে। তোমার চোখের ঝলকানিতে দেখিনি আমার স্বপ্নের মশাল জ্বলছে কেবল মিথ্যের আলোয়। তুমি ছড়িয়েছ বিষ ভালোবাসার নামে, আমার হাসির আড়ালে বেদনাগুলি থামে। তুমি কেটেছ ডানা, আমি উঠতে চেয়েছিলাম, তুমি নিয়েছ আলো, আমি সূর্য দেখতে চেয়েছিলাম। তোমার প্রতিটা কথা ছিল শেকল, আমার অনুভূতিগুলো বন্দী ছিল নিঃশব্দে। তুমি ভালোবেসে বিষ দাওনি, তুমি ভালোবাসার নামে শুধু কাঁদিয়েছ আমায়। এবার ভাঙবো আমি, বেরিয়ে আসবো, তোমার বিষাক্ত পৃথিবী ছেড়ে পালাবো। আমার আকাশ হবে আবার নীল, তোমার স্মৃতি হবে কেবলই ধূসর এক গল্প। নিজেকে ফিরে পাবো তোমার টক্সিক ছায়া পেরিয়ে, নিজেকেই ভালোবাসবো মুক্তির আলো ছুঁয়ে। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।